হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী সহ 9 জন নিহত, মরদেহ উদ্ধার। শৃঙ্খলা বিরোধী কাজ করলে কেউ রেহাই পাবে না, ওলামা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। অটোরিকশার ব্যাপারে সরকারের সমালোচনায় রিজভী। রাজধানীর বিভিন্ন দ্বিতীয় ধাপে 157 উপজেলা নির্বাচন কাল, ভালো প্রার্থী না থাকলে অনেক সময় ভোটাররা ভোট দিতে চান না, ইসে আলমগীরের মন্তব্য। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মারা গেছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ আরও 8 জন। দুর্ঘটনার প্রায় 16 ঘণ্টা পর সোমবার সকালে বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান পায় উদ্ধারকর্মীরা। পরে মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দেশটির তাবরিজ শহরে। রাইসির মৃত্যুতে ইরান সহ বিশ্বজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পুরো বিশ্বজুড়ে বইছে শোকের ছায়া। মাত্র 63 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন মুসলিম বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মধ্যপ্রাচ্যে ঘটল আরও একটি নক্ষত্রের পতন। রবিবার একটি প্রকল্প উদ্বোধন করে হেলিকপ্টারে করে পূর্ব আজারবাইজানের তারবিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। ওই সময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা ছিলেন। তারবিজে ফেরার পথেই বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ 9 আরোহী ছিলেন। দুর্ঘটনার পরপর উদ্ধার কাজ শুরু হয়, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হয় উদ্ধার কাজ। প্রায় 16 ঘণ্টা পর সোমবার সকালে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার তথ্য নিশ্চিত করে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। উদ্ধারকারীরা জানায় বিধ্বস্ত হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে। পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয় দুর্ঘটনায় হেলিকপ্টারের কোনো আরোহী বেঁচে নেই। ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি। রাইসির মৃত্যুতে শোক জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস সহ বিশ্ব নেতারা। রাইসির মৃত্যুর পর তার উত্তরসূরি নিয়ে ইরান জুড়ে আলোচনা শুরু হয়েছে। দেশটির সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন, যদিও এটি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনির অনুমোদন সাপেক্ষে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভার সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্ট বেশ কয়েকজন সচিব অংশ নেন। মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বিষয়ে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। হঠাৎ করে অটোরিকশা বন্ধের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানতে চান অটোরিকশা যন্ত্রাংশ আমদানির অনুমতি বা লাইসেন্স কে দিয়েছে। রিকশা শ্রমিকদের আন্দোলনে সংহতি প্রকাশ করেন রুহুল কবির রিজভী। চা শ্রমিকদের দাবি দেওয়া নিশ্চিতের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, ব্যাটারি চালিত রিকশা হঠাৎ বন্ধ করে দিয়ে তাদের কষ্ট কিভাবে বুঝবে ক্ষমতাসীনরা? যারা কোটি কোটি টাকা পাচার করছে তারা ব্যাটারি চালিত রিকশা চালকদের কষ্টের কথা কিভাবে বুঝবেন? গরিবদের অনাহারে রেখে ক্ষমতাসীনরা নিজেরা স্বর্গে থাকবেন, তা হবে না বলে হুঁশিয়ারি দেন রিজভী। প্রত্যেকটা নেতা এবং নেতাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন, বিভিন্ন উন্নয়নের নাম থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন। শুধু টাকা পাচারের আরব্য উপন্যাসের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় আমরা পড়ছি। সুতরাং ওই ব্যাটারি চালিত রিক্সা চালক আর ওই রিক্সাওয়ালাদের করুণ কাহিনী কি করে জানবেন ওবায়দুল কাদের সাহেবরা? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের শৃঙ্খলা বিরোধী কাজ করলে কেউ রেহাই পাবে না। বঙ্গবন্ধু এভিনিউ আয়োজিত ওলামা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ওলামা লীগের ইতিহাস সুখকর নয়।
কারো সাথে কারো মিল নেই। দলের আদর্শের পরিপন্থী সাম্প্রদায়িক বক্তব্য দেওয়া হয় বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সাউথ জানিয়ে দেন, ওলামা লীগে চাঁদাবাজি ও ধর্ম ব্যবসায়ীদের কোনো জায়গা হবে না। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি ইহুদিদের দোসরে পরিণত হয়েছে, এদের হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে বলে মনে করেন তিনি। বলেন, বিএনপির আমলে আলেম ওলামারা সম্মান পাননি, দলটি ইসলামের জন্য কিছুই করেনি বলে অভিযোগ করেন ডক্টর হাসান মাহমুদ। আওয়ামী লীগের সঙ্গে কাজ করলে আপনাদের অবশ্যই দলের শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধ থাকতে হবে। 5 জন 10 জন মিলে গ্রুপ, এক গ্রুপের ওলামা লীগ আমরা চাই না। মশারির মধ্যে মশারি, ঘরের মধ্যে ঘর, এই ওলামা লীগ আমাদের দরকার নেই। ঠিক আছে? মনে থাকবে না মুখে বলছে? নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে কমিশনের আন্তরিকতার কোনো কমতি নেই। সারা বিশ্বে ভোটারদের ভোটের প্রতি আগ্রহ কমছে। দ্বিতীয় ধাপের উপজেলা ভোটও যাতে সুষ্ঠুভাবে হতে পারে সেজন্য ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, মঙ্গলবারের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ধান কাটার মৌসুম, আবহাওয়া, বড় রাজনৈতিক দলের নির্বাচনে না আসা সহ নানান কারণে ভোট কেন্দ্রে উপস্থিতি কম হয়েছে প্রথম ধাপে। নির্বাচন নিয়ে কমিশনের আন্তরিকতার ঘাটতি নেই। তিনি আরো বলেন, ভালো প্রার্থীরা নির্বাচনে অংশ না নিলেও অনেক সময় ভোটাররা কেন্দ্রে যান না। কত শতাংশ ভোট পড়লে নির্বাচন গ্রহণযোগ্য হবে তার কোনো নিয়ম নেই, তা কমিশনের ভাবনা নেই বলেও মন্তব্য করেন মোহাম্মদ আলমগীর। আমরা আশা করব যে যেহেতু শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে গত ধাপেরটা, এই ধাপেরটাও শান্তিপূর্ণভাবে হবে বলে আমরা আশা করি। কারণ আমাদের ওই নির্বাচনের অভিজ্ঞতার আলোকে এবারের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য যারা আছেন তাদের কিভাবে করলে, তাদের দায়িত্ব দিলে তারা আরও সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন করতে পারবেন, সেই পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করে যাচ্ছেন। ভোটের হার বেশি হলে আমরা খুশি, কিন্তু না হলে এটা নিয়ে যে আমাদের খুব উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নাই। আমাদের জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন কোনোটাই কিন্তু এই ধরনের কোনো বিধিনিষেধ নাই যে এত পার্সেন্টেজ ভোট না পড়লে সেই নির্বাচনটি আবার পুনরায় করতে হবে বা এটা কাঙ্ক্ষিত না, অথবা আমরা খুশি না, এরকম বলা যাবে না। আমরা যে কোনো হার পড়লেই খুশি। ডলারের দরে অস্থিরতার মধ্যে দেশের রিজার্ভের গ্রাফ দ্রুতই নামছে। সরকারের নানা উদ্যোগেও রিজার্ভ না বেড়ে উল্টো কমছে। একে কঠিন পরিস্থিতি বলছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। তাদের মতে, বাংলাদেশের রিজার্ভ কমে যাওয়ার দিকে নজর রাখছে বিদেশিরাও। ডলার সংকটে বিদেশিদের পাওনা পরিশোধ করতে না পারায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। ডলার সংকটে 1 বছরের বেশি সময় দেশের আমদানিকেও নিয়ন্ত্রণ করছে সরকার। এরপরে প্রতি মাসে আমদানি ব্যয় মেটাতে লাগছে $5 বিলিয়ন মতো। আর দেশে ব্যবহারযোগ্য রিজার্ভ এখন $13 বিলিয়ন ঘরে। সে হিসেবে বর্তমান রিজার্ভ দিয়ে 2.5 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। অথচ প্রতিবেশী দেশ ভারত 1 বছরের বেশি আমদানি ব্যয় মেটাতে সক্ষম। আমরা শঙ্কাজনক অবস্থায় আছি। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কারণ আমরা শুধু এই ডাটাটা দেখছি না, পৃথিবীর সবাই যারা বাংলাদেশ নিয়ে চিন্তা করে, বাংলাদেশ নিয়ে বিজনেস করে, ফাইন্যান্সিয়াল সেক্টর, বাইরের ব্যাংকার যারা বাংলাদেশে লোন দেয়, যারা বিভিন্ন সাপ্লায়ার্সকে সরবরাহ করে, তারা কিন্তু এই নাম্বারটাকে দেখে এবং তারা এটা নিয়ে চিন্তিত। এটা একটা কঠিন অবস্থা। আমাদের আমদানি তো এমনি আমরা অনেক সংকট পূরণ করেছি, আমদানি করতে হবে অত্যাবশ্যকীয় পণ্য, তারপর র মেটেরিয়ালস, মেশিনারি, যেগুলো তারপর আছে জ্বালানি। রপ্তানির প্রধান খাত তৈরি পোশাকের কাঁচামাল আমদানি হয় মূলত চীন থেকে, তাই ডলার খরচের সবচেয়ে বড় জায়গাটি দেশটি। তবে দেশটি এখন ডলারের পরিবর্তে চীনা মুদ্রায় লেনদেন করতে আগ্রহী। সম্প্রতি $5 বিলিয়ন সমমূল্যের চীনা মুদ্রা ইউয়ানে ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। চায়না আমাদের অন্যতম ডেভেলপমেন্ট পার্টনার, এবং যেই মেগা প্রজেক্টসগুলোতে চায়না ফাইন্যান্স করছে, তারা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টকে প্রস্তাবনা দিয়েছিল যে এই ফাইন্যান্সিংটা তারা ইউয়ানে করতে চায়। আমাদের ডলার ক্রাইসিস, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
এবং আমাদের সরবরাহ চেইনে যেই একটা ইন্টারাপশন হচ্ছে সেটা কিন্তু একটা সুরাহার একটা বড় আমি সুযোগ দেখতে পাচ্ছি যদি বাংলাদেশি গভর্নমেন্ট এবং ব্যবসায়ী যারা আছেন তারা ইউয়ানের যে কারেন্সি ইউয়ান নামের যে কারেন্সিটা আছে সেটাকে দ্রুত অ্যাডাপশনে নেয়। দেশের ডলার সংকটে বিদেশিদের পেমেন্ট দিতে পারছে না সরকার। আনপেইড বিলও কিন্তু কয়েক বিলিয়ন ডলার আছে যেটা শোধ করা হয় নাই এবং সেটা ডলারেই শোধ করতে হবে। সেটার মধ্যে কি আছে আমরা জানি বিদ্যুৎ খাতে কয়েক বিলিয়ন আছে, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে কয়েক বিলিয়ন আছে, সেটা তো শোধ করতে হবে। তারপরে আমরা জানি যে আমাদের এয়ারলাইন্সের ক্ষেত্রে এখানেও কয়েক হাজার কোটি টাকা অনাদায় রয়ে গেছে। অর্থনৈতিক স্বার্থে যে কোনো উপায়ে রিজার্ভের পরিমাণ বাড়ানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মানে ইনফ্লো বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। কোরবানি উপলক্ষে প্রাকৃতিক উপায়ে প্রায় 5 লাখ পশু মোটাতাজাকরণ চলছে নাটোরে। জেলায় এবার চাহিদার দ্বিগুণ গরু ছাগল প্রস্তুত করা হচ্ছে, তবে এ কাজে প্রাণী সম্পদ কর্মকর্তাদের সহযোগিতা না পাওয়ার অভিযোগ খামারিদের। নাটোর থেকে কামরুল ইসলামের রিপোর্ট। শাহিওয়াল, রাজস্থানী, নেপালির সাথে দেশি শঙ্কর সহ নানা জাতের পশু মোটাতাজা হচ্ছে নাটোরের বিভিন্ন খামারে। খাওয়ানো হচ্ছে গমের ভুসি, চালের খুদ, খড় আর কাঁচা ঘাস। গমের ভুসি, গুঁড়া, খোল, পালিশ এগুলো দিয়ে আমরা পানির সাথে মিশ্র করে খাওয়া দিই। বিভিন্ন রকমের ঘাস, খ্যার, পোয়াল, ভুসি এগুলো দিয়ে আমরা খাবার দিই। শাহিওয়াল আছে, হলস্টিন ফ্রিজিয়ান আছে, ব্রাহ্মা ক্রস আছে, নেপালি গির আছে, ইন্ডিয়ান বলদ আছে, উলবাড়ি সার আছে। দেশীয় পদ্ধতিতে ভালো জাতের গরুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তাদের অভিযোগ, কালেভাদ্র খামারে আসেন না প্রাণী সম্পদ কর্মকর্তারা, নিজেদের চেষ্টাই হিষ্টপুষ্ট করছেন গরু। আপনারা আমাদের গন্তব্য হিসেবে একটু পরামর্শ তো দিতে পারেন যে গরুগুলো আমরা কিভাবে লালন পালন করতে পারি, কিভাবে সংরক্ষণ করতে পারি, কিন্তু তারা আসে না। যদিও অভিযোগ অস্বীকার করে প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, গবাদি পশুর উন্নয়নে খামারিদের নিয়মিত প্রশিক্ষণ ও সাহায্য সহযোগিতা করছেন তারা। আমাদের খামারদের সঙ্গে এই গরু ফ্যাটেনিং করার যে প্রক্রিয়া সেটা আমরা তাদেরকে সাহায্য করে যাচ্ছি এবং আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে ট্রেনিং দিয়ে যাচ্ছি। খামারিরা কিন্তু গরু মোটাতাজাকরণ করার জন্য অনেক সময় কিছু স্টেরয়েড, হরমোন, অ্যান্টিবায়োটিক বা আদার্স কিছু ব্যবহার করি। এইগুলি থেকে তাদেরকে বিরত রাখার জন্য আমরা কিন্তু আমাদের মাঠ পর্যায়ে যে আমাদের যে কর্মীরা আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং তাদেরকে সচেতনতামূলক তারা প্রশিক্ষণ দিচ্ছে। কোরবানির সময় এগিয়ে আসার সাথে সাথে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাবে এসব পশু। কামরুল ইসলাম, বাংলা ভিশন, নাটোর। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী সহ 9 জন নিহত, মরদেহ উদ্ধার। শৃঙ্খলা বিরোধী কাজ করলে কেউ রেহাই পাবে না, ওলামা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। অটোরিকশার ব্যাপারে সরকারের সমালোচনায় রিজভী। দ্বিতীয় ধাপে 157 উপজেলা নির্বাচন কাল, ভালো প্রার্থী না থাকলে অনেক সময় ভোটাররা ভোট দিতে যান না, ইসি আলমগীরের মন্তব্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ।